তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে সম্পর্কে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেই ইসরো এর নতুন চেয়ারম্যান কে হলেন? তো ইসরো এর নতুন চেয়ারম্যান হলেন ভি নারায়ণ। তাহলে এখানে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এরপরে যেটা ইসরো এর পুরো নাম কি? ইসরো এর পুরো নাম দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো এর অনেক সময় পূর্ববর্তী নাম জানতে চায়, তো ইসরো এর পূর্ববর্তী নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। এটি গঠন করা হয়েছিল 1962 সালে। যেটা বলেছে, ইট ওয়াজ ফর্মড 15 অগাস্ট 1969 বাই দ্য প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। অর্থাৎ ইসরো তৈরি করা হয়েছিল 15 আগস্ট 1969 সালে এবং সেই সময়কার প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। ইসরো এর চেয়ারম্যান ডক্টর বিক্রম সারাভাই ছিলেন ইসরো এর প্রতিষ্ঠাতা। অর্থাৎ ইসরো এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর বিক্রম সারাভাই। তো যে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ, এটা 1962 সালে গঠন করা হয়েছিল। পরবর্তীকালে এটাকে ভেঙে আবার নতুন করে ইসরো তৈরি করা হয় এবং ইসরো তৈরি করেছিলেন ডক্টর বিক্রম সারাভাই। আর ওই সময়কার ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি পদে কে নির্বাচিত হলেন? তো এর সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হলো বাহাদুর সিং সাগু। বাহাদুর সিং সাগু অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি পদে নির্বাচিত হলেন। এবার যেটা বলেছে, ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন গঠন করা হয়েছিল 1946 সালে। এটি দেশের খেলাধুলা নিয়ন্ত্রক সংক্রান্ত একটি সংস্থা। এর সদর দপ্তর যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন দিল্লি। অর্থাৎ ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন 1946 সালে গঠন করা হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে। 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এশিয়ার বৃহত্তম এয়ার শো, যেটা এরো ইন্ডিয়া নামেও পরিচিত, 2025 সম্প্রতি কোথায় আয়োজিত হবে? অর্থাৎ এশিয়ার বৃহত্তম যে এয়ার শো, সেই এয়ার শো কোথায় আয়োজিত হবে? তো এশিয়ার বৃহত্তম এয়ার শো এরো ইন্ডিয়া 2025 আয়োজিত হবে বেঙ্গালুরুতে। অর্থাৎ কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে, ভারতের মধ্যে এরো ইন্ডিয়া 2025 আয়োজিত হবে। পরের প্রশ্ন, সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠেছে কোন দেশ? অর্থাৎ বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হিসাবে গড়ে উঠেছে ভারত। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এখানে যেটা বলেছে একটু জেনে রাখতে হবে, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরিচালন মেট্রো রেল নেটওয়ার্ক গড়ে উঠেছে ভারতে। তো ভারত এখন বিশ্বের তৃতীয় মেট্রো রেল নেটওয়ার্ক ব্যবস্থার দিক দিয়ে। এখানে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ যে লন্ডন আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা, যা টিউব নামেও পরিচিত, এটি হলো বিশ্বের প্রথম আধুনিক মেট্রো রেল নেটওয়ার্ক। তাহলে বিশ্বের প্রথম আধুনিক মেট্রো রেল নেটওয়ার্ক কোনটি? লন্ডন আন্ডারগ্রাউন্ড রেল ব্যবস্থা, যা টিউব নামেও পরিচিত। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছিল 2024 সালের মার্চ মাসে। কলকাতায় চালু হয়েছিল হুগলি নদীর তলদেশে। তাহলে এটা গুরুত্বপূর্ণ যে কলকাতায় হুগলি নদীর তলদেশে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল চালু হয়েছিল। জলের নিচে টানেলটির দৈর্ঘ্য 520 মিটার। আর এই 520 মিটার দীর্ঘ টানেলটি অতিক্রম করতে মেট্রো রেলের সময় লাগে 45 সেকেন্ড। তাহলে এটা আমাদের জেনে রাখতে হবে যে ভারতের কোথায় প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল চালু হয়েছিল। তাহলে এর সঠিক উত্তর হবে কলকাতায়। জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়ে থাকে? অর্থাৎ ন্যাশনাল বার্ডস ডে। তো এই জাতীয় পাখি দিবস পালন করা হয়ে থাকে 5 জানুয়ারি। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করলো কোন দেশ? তোমরা জানো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী দেশ রয়েছে এবং এছাড়াও অস্থায়ী দেশগুলি 2 বছরের জন্য করে নিরাপত্তা পরিষদে অংশগ্রহণের সুযোগ পায়। তো এবছরে কোন দেশ যোগদান করলো বা নিয়োগ করা হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে? তো এর সঠিক উত্তরটা হবে পাকিস্তান। পাকিস্তান 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে যোগদান করলো।
জাতিসংঘ সম্পর্কে একটু জেনে রাখতে হবে। জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা P5 নামেও পরিচিত। তোমরা জানো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য, তাদেরকে একত্রে P5-এও বলা হয়ে থাকে। এই স্থায়ী সদস্যগুলো অনেক সময় চলে আসে পরীক্ষায়। তো প্রথম যে স্থায়ী সদস্য রয়েছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো হলে এরা হলো স্থায়ী সদস্য। এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় অপশান দিয়ে দেয় যে কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। তাহলে আমাকে এই 5টা মুখস্থ করে রাখতে হবে। এরপরে যেটা বলছে সদর দপ্তর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক সিটিতে। তাহলে এটা হয়ে গেল। পরের প্রশ্ন যেটা বলছে যে বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করেছে কোন দেশ? অর্থাৎ বাল্যবিবাহ যে রয়েছে, 18 বছরের কম বয়সী যে বিবাহগুলো হয়ে থাকে সেই বিবাহগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য কোন দেশ ব্যবস্থা গ্রহণ করেছে বা অভিযান শুরু করেছে? তো সঠিক উত্তর হবে নেপাল। পরের প্রশ্নটা, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাঝি লাড়কি বাহিন যোজনা, অর্থাৎ মাঝি লাড়কি বাহিন যোজনা, এটা চালু করলো কোন সরকার? তো মাঝি লাড়কি বাহিন যোজনা চালু করলো মহারাষ্ট্র। পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে তকমা পেল কে? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে 1 নম্বরে কে রয়েছে? তো এর সঠিক উত্তর হবে হ্যানয়। হ্যানয় হচ্ছে সবথেকে দূষিত শহরের তকমা পেল এবছর। এখানে একটু জেনে রাখতে হবে, হ্যানয় হলো ভিয়েতনামের রাজধানী, অর্থাৎ হ্যানয় শহর যেটা রয়েছে, হ্যানয় হলো ভিয়েতনামের রাজধানী। এবার যেটা বলছে আমাদের দিল্লি, তো বিশ্বে বায়ু দূষিত শহরগুলির মধ্যে 3 নম্বর স্থানে রয়েছে দিল্লি। তাহলে যদি জিজ্ঞাসা করে যে বায়ু দূষিত শহরগুলির মধ্যে দিল্লি কত নম্বরে রয়েছে, তাহলে বায়ু দূষিত শহরগুলির মধ্যে দিল্লি রয়েছে 3 নম্বরে। এরপরে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো কোন কোম্পানি? অর্থাৎ বাড়ি থেকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেরকমভাবে আমরা ওলা, অটো, উবার বুক করে থাকি, এরকমভাবে 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে নিচের যে কোম্পানিটি, সেটি হলো ব্লিনকিট। তাহলে ব্লিনকিট কোম্পানি 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে। পরের প্রশ্ন যেটা বলছে, হর ঘর লক্ষ্মী স্কিম চালু করলো কোন ব্যাংক? অর্থাৎ হর ঘর লক্ষ্মী এই স্কিমটি চালু করলো কোন ব্যাংক? তো এর সঠিক উত্তর হবে SBI। SBI এর পুরো নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে যেটা বলছে, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়? তো এর সঠিক উত্তরটা হলো A নম্বর, মিজোরামের আইজলে। এবার একটু জেনারেশন বিটা সম্পর্কে জেনে নেওয়া যাক। যে মিজোরামের আইজলে যে শিশুটির জন্ম হয়েছে তার নাম হচ্ছে ফ্র্যাঙ্কি। এই শিশুটির জন্ম হয়েছে 1 জানুয়ারি 2025-এর ঠিক 12টায়, অর্থাৎ রাত্রি 12টায় এই শিশুটার জন্ম হয়েছে, এজন্য এটাকে জেনারেশন বিটা শিশুতে ধরা হয়েছে এবং ভারতে এটা প্রথম হচ্ছে জেনারেশন বিটা শিশু। তাহলে নাম হচ্ছে ওর ফ্র্যাঙ্কি। পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন? তো তোমরা সবাই জানো সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরপরে যেটা বলছে, দিল্লি ওয়াকফ বোর্ডের CEO পদে কে নিযুক্ত হলেন? অর্থাৎ দিল্লির যে ওয়াকফ বোর্ড রয়েছে সেই ওয়াকফ বোর্ডের CEO পদে নিযুক্ত হলেন কে? তাহলে সঠিক উত্তর হবে IAS আজিমুল হক। পরের প্রশ্ন যেটা রয়েছে, এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। সম্প্রতি ব্রিক্স 10ম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করলো কোন দেশ? তোমরা জানো ব্রিক্সের পুরো নাম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তো এই ব্রিক্সের 10 নম্বর দেশ বা 10ম পূর্ণ একদম পার্মানেন্ট মেম্বার হিসেবে যোগদান করলো যে দেশটি, সেই দেশটি হলো ইন্দোনেশিয়া।